যারা এই যে বড় বড় কথা বলে এই করে জ্বালায় ফেলবো, মারিয়ে ফেলবো, খাইতে ফেলবো, যারা বলে জেহাদ করে ফেলবো, ওদের জায়গা হলো মসজিদে, নট ইন পলিটিক্যাল ফিল্ড। এটা ভোট করে দেখতে পারে তারা। ওয়াজ মাহফিলে যত মানুষ হয় সারা রাত শুনে, এই মৌলানা সাহেব ইলেকশনে দাঁড়ায় দেহ ওয়াজ মাহফিলের মানুষরা তাকে ভোট দেয় কিনা। এর কথা হইলো মানুষ মনে করে না যে মৌলভী সাহেবরা মুন্সি সাহেবরা দেশ চালাইতে পারবে, আর হিন্দুরাও মনে করে না যে সন্ন্যাসীরা দেশ চালাইতে পারবে। নতুন মামলায় আবার গ্রেপ্তার সালমান এফ রহমান, শাহজাহান, পলক, আতিকুর। একজন আইনজীবী হিসেবে আপনার বক্তব্য কি? মামলা যে দেখেন, মামলা কি হবে আমি জানি না। রাজনৈতিক মামলাতে কারো কিছু হয় বলে আমার জানা নেই, কথাটা খুব বোঝার চেষ্টা। যেমন 21 আগস্টের মামলাটা আপনি দেখেন, এটা আমার দলের অনেকেই এখানে ভিকটিম হয়েছে, কিন্তু তারা কিন্তু 20 বছর পরে হইলেও 2008 সন থেকে 2024 16 বছর পরে হইলেও কিন্তু তারা বাংলাদেশের মাটিতে ফিরে আসছে, নিঃশ্বাস নেওয়ার অবস্থাতে আসে। যে যত কথাই বলুক, এইসব রাজনৈতিক মামলা দিয়া এবং এই ভুয়া মামলা, বাতাসি মামলা, বাতাসের উপরের মামলা দিয়া কিছু করতে পারবে বলে আমি মনে করি না। কিন্তু এই মামলাটা যেখানে হয় বা হচ্ছে, যেখানে করা হচ্ছে, সেটা আমি সমর্থন করি না। আমি চাই না শেখ হাসিনা এবং তার দল বা তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সাধারণ সম্পাদক, তারা যে অপরাধ করছে নিশ্চিতভাবে তাদের বিচার হোক। আমি চাই এটা নিশ্চিতভাবে বিচার হোক এবং ট্রাইব্যুনালে হোক, বাট নট দিস ট্রাইব্যুনাল যেটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত আগের যে হাইকোর্ট, সেই অঙ্গনে না। কারণ সেটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছে, সেই বিচার হাসিনা সহ তারা যারা অপরাধ করছে তাদের বিচার সেখানে হওয়া ঠিক না। 1 নম্বর, এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। বিচার সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে ওখানে 71 সনে। হাসিনা সহ অন্যদের বিচার, যারা অ্যাকিউজড, আমি এখনও দোষী বলবো না তাদেরকে, তাদের বিচার এই কোর্টে না, আলাদা ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করা হোক এবং তাদেরকে বিচারের মাধ্যমে যদি তারা দোষী হয় কঠিন শাস্তি দেওয়া হোক। 1 আর 2 নম্বর হইল, শেখ হাসিনার কোর্টে এই যে কোর্ট এখন হয়েছে, এই কোর্টে যারা প্রসিকিউট করতেছে তারা যুদ্ধ অপরাধীদের ডিফেন্সে ছিল। কাজে তারা কোনোভাবেই সূক্ষ্ম নিরপেক্ষ আইনগত বিচার করতে পারবে কি না আমি মনে মনে শঙ্কা পোষণ করি। এখানে একটা নিরপেক্ষ বিচার হবে কিনা, আইনগত বিচার হবে কিনা, তাদের মনে ক্রোধ থাকতে পারে। কারণ তারা ওই দলেরই মানুষ, যে দলের ফাঁসি হয়েছে তারা ওই দলের মানুষ। কাজেই প্রসিকিউটর বলেন আর যাই বলেন, ওই কোর্টের যারা আইন অঙ্গন, এরা এই বিচারে কোনো পক্ষই হওয়া উচিত হবে না, আর এই কোর্টও থাকতে পারবে না। অন্য কোর্টে বিচার হোক, যদিও দোষ হয় ফাঁসি হোক, আমার কোনো আপত্তি, নট দিস কোর্ট। এটা যুদ্ধ অপরাধী কোর্ট ছিল। এগুলো খালি জোর করে করলে হবে না, এবং একসময় দেখবেন তার পরিণতি কী হয়, একসময় দেখবেন, আমি বলে দিলাম। আসিফ নজরুল বলেছেন আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানের পর ভুয়া মামলা কেন? আসিফ নজরুল মাঝে মধ্যে ভালো, ও যে দিনে বলে একরকম, রাইতে বলে একরকম। আগে কিন্তু তাকে আমি মনে করতাম উনি রাইতে দিনে একরকম, কিন্তু এখন আমার কাছে আসিফ নজরুলকে আর রাইতে দিনে একরকম মনে হয় না। উনি দিনে রাইতে 2 রকম কাজ করে কিনা এটা আমার মনে প্রশ্ন আছে। কারণ উনার যারা একসময় সাংঘাতিক সাথী ছিল বিদেশে থেকে, যারা কথা কয়, ওই যে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন সাহেবরা, আমি তাদের কথা শুনলে তো মনে হয় যে তাকে তো মন্ত্রিসভায় রাখাই উচিত না। আমি কিন্তু আমার কথাই বলছি না, তাদের কথাই বলছি। এবং ওইটা যে উনি খুব প্রতিবাদ করতে পারেন সঠিকভাবে, এটা আমার মনে হয় না। এত কথা শুনছি আসিফ নজরুল সম্পর্কে, অথচ আমার মনে হইতো, আগে মনে হইতো কত নিষ্পাপ নির্দোষ এই লোকটি। এখনও আমি তার বাইরে চিন্তা করি, তাকে দোষী মনে করি না, কিন্তু প্রশ্ন আমার মনে জাগছেই যে উনি দিনে রাইতে একরকম কিনা। কারণ উনি কথা বলেন না কেন? উনি তো একটা সত্য কথা সাহস করে বলেন না। এই ছেলে পেলেগুলা যেসব কাজ করতে, উনি বলেন না কেন এই তোমরা এগুলা করো কেন? যদি ছেলে পেলেরা না শুনে উনি বাদ দিয়ে আইসা পড়ুক যে না আমি পারলাম না, সরি দেশের মানুষ আমাকে মাফ করেন। উনি যে কাজ করছে জীবনে, আসিফ নজরুলের চেয়ে 100 গুণ বেশি কাজ, তো রিস্কের কাজ তো আমি যোদ্ধা, আমি তো মুক্তিযুদ্ধ করছি, আমি কমান্ডার ছিলাম, আমি 75 পরের দিনে রাইতে
এটা বলতে রাজনৈতিক যুদ্ধ করছি, জেল খাটছি, আওয়ামী লীগের সময় জেল কাটছি, নির্বাসনে রয়েছি, কি না করছি। এইবার যে আন্দোলন হইল গত 1 বছর যাবৎ, আসিফ নজরুল সবার শেষে আইসা লাগলেন একজন বুদ্ধিজীবী হিসাবে, তার চেয়ে তো আমাদের এই দেশে খুব বেশি কম অবদান আছে কেউ মনে করে না। তারা যে এত বড় দায়িত্ব পায় চুপচাপ থাকেন কেন? গদিটা খুব তুলতুলে মনে হয়, এত খারাপ কাজ করতেছে কেন? আমাকে তার কাজ কোনো কাজে ভালো মনে হচ্ছে না। তারা তো শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, এটা অদ্ভুত ব্যাপার, এটা অদ্ভুত ব্যাপার। তারা শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। তারা কে দিছে ক্ষমতা? ইসকনের চিন্ময় কৃষ্ণ আসলে কোনো সাধক নন, তিনি একজন সন্ত্রাসী, এরকম তথ্য দিয়ে নিউজ করেছে দৈনিক আমার দেশ। আপনি কি মনে করেন? আমি তার সম্পর্কে আমার ধারণা নাই, আমার ধারণা নাই, আমি ধারণা করতেও চাই না। আমি ওই যে যারা ওরা ওদের কাজ মন্দিরে মসজিদে, এখানে না। চিন্ময়ের কাম হলো মন্দিরে, আর যারা এই যে বড় বড় কথা বলে এই করে জ্বালায় ফেলবো, মারিয়ে ফেলবো, খাইতে ফেলবো, যারা বলে জেহাদ করে ফেলবো, ওদের জায়গা হলো মসজিদে, নট ইন পলিটিক্যাল ফিল্ড। এটা ভোট করে দেখতে পারে তারা। ওয়াজ মাহফিলে যত মানুষ হয় সারা রাত শুনে, এই মৌলানা সাহেব ইলেকশনে দাঁড়ায় দেহ, ওয়াজ মাহফিলের মানুষরা তাকে ভোট দেয় কিনা? এর কথা হইলো মানুষ মনে করে না যে মৌলভী সাহেবরা মুন্সি সাহেবরা দেশ চালাইতে পারবে, আর হিন্দুরাও মনে করে না যে সন্ন্যাসীরা দেশ চালাইতে পারবে। সম্প্রতি অনেকগুলো নিউজে আসছে জঙ্গিবাদের নাটক, জঙ্গিবাদে আগে যাদেরকে নিহত করা হয়েছে অথবা জেলে পাঠানো হয়েছে বেশিরভাগই ফেক। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা এখন আমি আস্তে আস্তে ধারণা নিতেছি। আমি ধারণা আস্তে আস্তে নিতেছি কেন? শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে তাড়ানোটাই ছিল আমার প্রধান ব্যাপার। কারণ শেখ হাসিনা গণতন্ত্রের নামে যে ফেসিবাদ কায়েম করছিল 2008 সনের পরে, আমার দায়িত্ব ছিল শেখ হাসিনা রিজিমকে তাড়ানো। এখন শেখ হাসিনা রিজিমকে তাড়াই আমি দেখতে পারছি যে আমার সামনে আরও হিমালয় পর্বত সমান সমস্যা রয়ে গেছে। এইটা নিয়ে এখন ভাবছি এবং কাজও করছি। এবং জঙ্গিবাদ যে পৃথিবীতে, অবশ্য এখন আর আমার কাছে এত কিছু মনে হয় না, কিন্তু জঙ্গিবাদী পৃথিবীতে বাংলাদেশের মতো একটা দেশে জঙ্গিবাদ একদম পাড়াগাইরে বসবে, এটা আমার মনে হয় না। আমরা এখনো বাচ্চা আছি, এটা পারবে না। দেখা যাক ইনশাল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা
সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।